মুভির শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই, তার নাম হচ্ছে আসমি। আসমি একটা রুমে বন্দি রয়েছে, আর সময়কালটা ছিল 2016 সাল। আসমি উঠে বসে আর দেখে তার পায়ে একটা ইলেকট্রিক ডিভাইস লাগানো আছে। সেটাকে খোলার সে অনেক চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। তারপর রুমের এদিক ওদিক ছুটে বেড়ায় বেরোনোর জন্য, কিন্তু রুমের মেন দরজা ছাড়া বেরোনোর আর কোনো রাস্তা ছিল না। আসমি ধীরে ধীরে দরজার দিকে যেতে থাকে, আর আমরা দেখতে পাই দরজার কাছে লাল কালারের একটা বর্ডার দেওয়া রয়েছে। আসমি সেই বর্ডারটা ক্রস করলেই তার পায়ে থাকা ইলেকট্রিক ডিভাইসটা তাকে শক দেয়, আর সে সেখানেই বেহুশ হয়ে যায়। পরের দিন জ্ঞান ফিরলে আসমি সেই ডিভাইসটা খোলার অনেক চেষ্টা করে। এরপর আসমি পানি পান করার জন্য ছটফট করতে থাকে। বাথরুমে গিয়ে দেখে সেখানে কোনো ট্যাপ দিয়ে পানি বার হচ্ছে না। তাই সে ক্লান্ত হয়ে বাইরে বেরিয়ে আসে, আর লক্ষ্য করে দরজার বাইরে কেউ দাঁড়িয়ে রয়েছে। আসমি ব্যক্তিটিকে উদ্দেশ্য করে বলে, প্লিজ আমাকে যেতে দাও, তোমার টাকার প্রয়োজন হলে আমি বাবাকে কল করে টাকার ব্যবস্থা করছি। বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি কোনো কথাই কান দেয় না। এরপর 5 দিন কেটে যায়। আসমি কিছু না খাওয়ার ফলে অনেক দুর্বল হয়ে পড়ে। ব্যক্তিটি আবার দরজার কাছে আসে। আসমি বলে, তুমি কি আমাকে রেপ করতে চাও? আমি মরে যাব, তবুও তোমাকে আমার শরীর স্পর্শ করতে দেব না। এভাবেই 11টা দিন কেটে যায়। আসমি পানিটুকু পর্যন্ত পায়নি, তাই উঠে দাঁড়াবার ক্ষমতাটাও আর নেই। ব্যক্তিটা আবার দরজার কাছে আসে আর বলে, তুমি দরজার বিপরীত দিকে মুখ করে তোমার সমস্ত কাপড় খুলে ফেলো। আসমি ওঠে তার কাপড়গুলো খুলতে থাকে, আর ব্যক্তিটি রুমের ভিতরে ঢুকে আসমির পেছন দিকে কিছু খাবার আর নতুন পোশাক দিয়ে চলে যায়। আসমি দ্রুত পোশাকগুলো পরে খাবারটা খেতে শুরু করে। এরপর সিন একদম 2020 সালে চলে আসে, আর আমরা কারের মধ্যে দুজন মেয়েকে দেখতে পাই। একজনের নাম হচ্ছে ঈশা আর একজনের নাম হচ্ছে ইন্দু। এরা আসমির সম্বন্ধে আলোচনা করছে। ইন্দু বলে, 4 বছর হয়ে গেল, আসমির কোনো খোঁজ নেই, সে বেঁচে আছে নাকি মারা গেছে সেটাও জানি না। ঈশা জানায়, বাদ দে তো ওর কথা, ও আমার ভালোবাসার মানুষ শিবাকে কেড়ে নিয়েছে। আমি শিবাকে আমার থেকেও বেশি ভালোবাসতাম, কিন্তু শিবা আসমির পিছনে পাগল ছিল। তাদের এসব কথোপকথনের মধ্যেই তাদের কারের সামনে হঠাৎ একটি মেয়ে চলে আসে। তারা কার থেকে নেমে দেখে মেয়েটা আর কেউ না, তাদের বান্ধবী আসমি। তারা দ্রুত আসমিকে হসপিটালে ভর্তি করে আর শিবাকে কল করে সমস্ত ঘটনা খুলে বলে। একটু পর শিবা হসপিটালে চলে আসে। ইন্দু শিবাকে জানায়, শিবা আমার কিছু কাজ আছে, তুমি আসমির কাছে থেকো। শিবা হসপিটালে থেকে আসমিকে দেখাশোনা করতে থাকে। পরের দিন আসমির জ্ঞান ফিরলে সে টয়লেট যাওয়ার জন্য বেড থেকে নামে, কিন্তু দুর্বল হওয়ার ফলে পড়ে যেতে থাকে। শিবা এসে আসমিকে বাথরুমে নিয়ে যায়। একটু পর ইন্দু আসে আর আসমিকে জড়িয়ে ধরে। আসমি ইন্দুকে জিজ্ঞেস করে, আমার বাবা মা কেমন আছে আর তারা কোথায় আছে? ইন্দু জানায়, তুমি মিসিং হওয়ার পর তোমার বাবা মা অনেক কষ্ট পায় আর তারা ডিপ্রেশনে চলে গিয়ে দুজনেই সুইসাইড করে ফেলে। এটা শুনে আসমি আরো ভেঙে পড়ে। ইন্দু শিবাকে বাইরে নিয়ে আসে, বলে, আমরা কেউ জানি না যে আসমি এতদিন কোথায় ছিল। সে নিজে থেকে চলে গেছিল নাকি তাকে কিডন্যাপ করা হয়েছিল, কারণ সে মাঝে মধ্যেই বাড়ি ছেড়ে চলে যেত। শিবা জানায়, তার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে তাকে কেউ কিডন্যাপ করেছিল। ইন্দু আরো জানায়, আমি আসমিকে আমার বাড়ি নিয়ে যেতে পারবো না, কারণ আমাদের বাড়িতে অনেক আত্মীয় রয়েছে। পারলে তুমি ওকে তোমার সঙ্গে নিয়ে যাও, কারণ তার দায়িত্ব নেওয়ার মধ্যে আর কেউ নেই। শিবা জানাই, আসমির কোনো প্রবলেম না হলে আমি নিয়ে যেতে রাজি আছি। ইন্দু আসমিকে গিয়ে বলে, তুমি কিছুদিন শিবার কাছে থেকে যাও। আসমি রাজি হয়ে যায়। শিবা তাকে তার বাড়ি নিয়ে আসে আর তাকে তার রুমে নিয়ে যায়। শিবা আসমিকে রেস্ট করতে বলে তার জন্য খাবার রেডি করতে চলে যায়। একটু পর শিবা খাবার রেডি করে এলে দেখে আসমি মেঝেতে শুয়ে রয়েছে। শিবা লক্ষ্য করে আসমির পায়ে কিসের একটা দাগ রয়েছে, আর এই দাগটা হলো সেই ইলেকট্রিক ডিভাইসটার। শিবা আসমির পায়ে টাচ করতেই আসমি ভীষণ ভয় পেয়ে যায় আর তাকে বাইরে চলে যেতে বলে। শিবা সেখান থেকে চলে যায়। এরপর আমাদের কিছু পাস্টের সিন দেখানো হয়। সেই ব্যক্তিটা আসমিকে কিডন্যাপ করে রেখে প্রত্যেকটা দিন তাকে রেপ করত, আর সেই সময়ে আসমির চোখটা বেঁধে রাখতো যাতে করে আসমি তার চেহারা দেখে না ফেলে। সিন আবার বর্তমানে আসে। এরপর 6টা মাস কেটে যায়। আসমি ঠিকমতো শিবার সাথে কথা বলে না, ওষুধও খায় না। এখনো সে তার ভয়ঙ্কর পাশ থেকে বেরিয়ে আসতে পারেনি। শিবা বলে, তুমি ঠিকমতো ওষুধ না খেলে কিভাবে ঠিক হবে? প্লিজ
তুমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করো। তখনই ইন্দু এসে উপস্থিত হয়। ইন্দু আসমিকে বোঝায়, তুমি যখন 4 বছর ধরে মিসিং ছিলে তখন আমরা সবাই আশা ছেড়ে দিয়েছিলাম যে তুমি ফিরে আসবে, কিন্তু একমাত্র শিবাই ছিল যে বিশ্বাস রেখেছিল তুমি ফিরে আসবে। শিবার ভালোবাসায় তোমাকে ফিরে এনেছে। প্লিজ তুমি অতীতকে স্মরণ করে তুমি তোমার ভবিষ্যৎটাকে নষ্ট করো না। জীবন তোমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে, সেটা উপভোগ করার চেষ্টা করো। আসমি জিজ্ঞেস করে, শিবা কি আমাকে এখনো মেনে নেবে? ইন্দু জানায়, অবশ্যই, সে তোমাকে অনেক ভালোবাসে। পরের দিন আসমি খুব সুন্দরভাবে সেজেগুজে শিবার সামনে আসে, কিন্তু শিবা তাকে ইগনোর করে, কারণ শিবা আসমির উপরে অভিমান করে রয়েছে। আসমি শিবাকে জড়িয়ে ধরে আর বলে, চলো শিবা, আমরা বিয়ে করে ফেলি। শিবা রাজি হয়ে যায়। এরপর তারা বিয়ে করে ফেলে, এমনকি এটাও সেরে ফেলে। কিন্তু আসমি তার পাস্টকে কিছুতেই ভুলতে পারছিল না। প্রত্যেকটা দিন সে পাস্টের স্বপ্ন থেকে ঘুম থেকে উঠে ভীত হয়ে বসে পড়তো। শিবা এইসব দেখে তাকে সান্ত্বনা দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করে। পরের দিন শিবা আসমিকে বলে, তুমি ঠিকমতো ওষুধ খাচ্ছ না, থেরাপি নিচ্ছ না, এর জন্যই তোমার সাথে এরকম হচ্ছে। আসমি জানায়, আমি ওষুধ খেলে আরো দুর্বল হয়ে পড়ি, আর থেরাপি নিলে আমাকে সেই রুমটার মতোই লাগে যেখানে আমি 4 বছর ধরে বন্দি ছিলাম। আমাকে কিছুদিন সময় দাও, আমি নিজে থেকে ঠিক হয়ে যাব। কিছুদিনের মধ্যেই শিবা তার চাকরিটার প্রমোশন পায়। এই কারণেই তার বস রাজেশকে ডিনারে ইনভাইট করে। শিবা আসমিকে ব্যাপারটা বলে আর ভালো ভালো খাবার তৈরি করে রাখতে বলে। আসমি শিবাকে জানায়, প্লিজ বাড়ির মধ্যে কোনো অচেনা ব্যক্তিকে নিয়ে এসো না। শিবা জানে, আরে ওটা আমার বস, বড় ভাইয়ের মতো। যখন আমার কিছু ছিল না তখন ইনি আমাকে সাহায্য করেছিল। এইসব শুনে আসমিও রাজি হয়ে যায়, আর রাত্রে ভালো ভালো খাবার তৈরি করে নিজেও ভালোভাবে রেডি হয়ে যায়। কিছুক্ষণ পর শিবা তার বস রাজেশকে নিয়ে আসে। রাজেশ আসমিকে দেখে তার লোকের অনেক প্রশংসা করে। আসমি রাজেশের ভয়েস শুনে অবাক হয়ে যায়, কারণ রাজেশের কথাবার্তা এবং ভয়েসগুলো আসমির চেনা চেনা মনে হয়। আসমির মনে কিসের যেন একটা সন্দেহ ঢুকে যায়। এরপর তাদেরকে খেতে দিলে শিবা তার বসকে জানায়, প্রফেসর, আমার স্ত্রী খুব সুন্দর রান্না করে। আসমি শিবাকে জিজ্ঞেস করে, তুমি তোমার বসকে প্রফেসর কেন বলো? তখন রাজেশ বলে, আমি আইটিআই কোম্পানি শুরু করার আগে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম, তাই অফিসের সকলেই আমাকে অফিসার বলে। কথার মধ্যে হঠাৎ রাজেশ ভগবদ্গীতার একটা স্লোগান বলতে থাকে। এটা শুনে আসমি আরো অবাক হয়, আর ধীরে ধীরে সে বিশ্বাস করে ফেলে যে এই ব্যক্তিটাই তাকে কিডন্যাপ করেছিল, কারণ সেই কিডন্যাপারও আসমির সামনে এই স্লোগানটাই করেছিল। ডিনার শেষে শিবা আর তার বস মিলে ড্রিঙ্ক করতে থাকে। রাজেশ অনেক ড্রিঙ্ক করে ফেলে, তার কারণে রাজেশকে আজকের রাতটা শিবার বাড়িতেই কাটাতে হয়। শিবা রাজেশকে একটা রুমে রেখে এসে আসমির পাশে শুয়ে পড়ে। আসমি একটু পর উঠে গিয়ে একটা বন্দুক নিয়ে রাজেশের রুমে চলে যায়, আর তার শরীরের গন্ধ শুকে পুরোপুরি শিওর হয়ে যায় যে এই ব্যক্তিটাই তাকে কিডন্যাপ করেছিল। তখনই আসমি রাজেশের পা ধরে টানতে টানতে বাইরে নিয়ে এসে একটি চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে। রাজেশ চিৎকার করতে থাকলে আসমি এটা করে। আসমি রাজেশের সামনে বসে পড়ে আর বলে, আমি এবং আমার মা বাবা তোমার কি ক্ষতি করেছিল? কেন করলে এমনটা আমার সাথে? আমার ডক্টর হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু তুমি 4টা বছর নষ্ট করে দিলে। আচ্ছা, তুমি আমাকে ছেড়ে দিলে কেন? আমার শরীর তোমাকে বোরিং লেগে গেছিলো, নাকি আবার অন্য কোনো মেয়েকে সেখানে বন্দি রেখেছো? বলো, কোথায় সে রুমটা, আর আবার কাকে বন্দি রেখেছো? এই বলে আসমি গুলি করতে থাকে। শিবা গুলির আওয়াজ শুনে উঠে পড়ে আর নিচে এসে এইসব কাণ্ড দেখে অবাক হয়ে যায়। শিবা জিজ্ঞেস করে, তুমি আমার বসকে কেন বেঁধে রেখেছো? আসমি জানাই, আজ আমার বার্থডে, আর এটা হচ্ছে আমার বার্থডে গিফট। আমি একে মেরে আমার বার্থডে পালন করব। আসমির কথাগুলো শিবার মাথার উপর দিয়ে যায় আর বলে, আজ তো তোমার বার্থডে না, কি পাগলামো শুরু করেছো? আসমি বলে, আরে আমি জানি আজ আমার বার্থডে না, কিন্তু আজ তোমার বসের ডেথ ডে। এটা শুনে দুজনেই অবাক হয়। আসমি বলে, এই সেই ব্যক্তি যে আমাকে কিডন্যাপ করেছিল। শিবা এবার রেগে গিয়ে রাজেশের বাঁধনটা খুলতে যায়। এটা দেখে আসমি তাদের দিকে লক্ষ্য করে গুলি করে দেয়। একটুর জন্য তারা বেঁচে যায়। শিবা জানাই, এমনটা করো না, ইনি অনেক ভালো ব্যক্তি, তোমার কোথাও ভুল হচ্ছে। ওদিকে রাজেশের দম বন্ধ হয়ে আসছে। এটা দেখে শিবা আসমিকে অনেক রিকোয়েস্ট করে। এত রিকোয়েস্ট করার জন্য আসমি রাজেশের মুখের বন্ধনটা খুলে দেয়। রাজেশ পানি পান করতে চাইলে শিবা পানি আনতে চলে যায়। আসমি শিবাকে গুলি করে দেওয়ার ভয় দেখায় আর রাজেশকে বলে, তুই আমাকে 11 দিন পানি পান করতে দিসনি, তখন আমার কেমন লেগেছিল? শিবা তার বসের এই অবস্থা দেখে আসমিকে বলে, আমি পানি আনতে যাচ্ছি, তুমি আমাকে গুলি করতে পারো। শিবা পানি নিয়ে এসে তার বসকে পান করিয়ে দেয়। রাজেশ বলে, পুলিশ কমিশনার আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, আমি তোদের দুজনের নামে কমপ্লেন করব। রাজেশ শিবাকে আরো বলে, এইসব তোমারই প্ল্যান, আমার সবকিছু দখল করার জন্য তোমার স্ত্রীকে এসব করাচ্ছ। এটা শুনে আসমি আরো রেগে যায়। শিবা আবার রিকোয়েস্ট করে রাজেশকে ছেড়ে দেওয়ার জন্য আর বলে, রাজেশ যদি দোষী হয় তাহলে আমরা পুলিশের কাছে যাব। আসমি জানায়, তুমি শুনলে না,
পুলিশ কমিশনার তার খুব ক্লোজ ফ্রেন্ড, তাই সহজেই সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। শিবা বলে তাই বলে তুমি এভাবে টর্চার করবে? আসমি হেসে বলে তুমি এই সামান্য ব্যাপারটাকে টর্চার বলছো? আর সে টানা 4 বছর ধরে আমাকে বেঁধে রেখে রেপ করেছে। যখন আমার পিরিয়ড চলছিল তখনও ছাড় দেয়নি। ভাবো আমি কতটা পরিমাণে টর্চার হয়েছি। শিবা রেপের কথা শুনে অবাক হয় আর বলে তুমি তো রেপের ব্যাপারে আমাকে কোনোদিন বলোনি। শিবা আসমিকে বাইরে নিয়ে যায় কিছু পার্সোনাল কথা বলার জন্য। শিবা জিজ্ঞেস করে তুমি তোমার রেপের ব্যাপারটা কেন কোনোদিন আমাকে বলোনি? আসমি জানে আমি যদি সেই টর্চারগুলো তোমাকে বলতাম তাহলে তুমি সব সময় সেগুলো নিয়েই পড়ে থাকতে। শিবা বলে কিন্তু কি প্রমাণ আছে যে রাজেশে তোমার কিডন্যাপ করেছিল? তুমি সেই রুমটা কোথায় আছে সেটাও তো ভালো করে জানো না। আমাদের কাছে কোনো প্রমাণ নেই আসমি, আমরা ফেসে যাব, প্লিজ ওকে যেতে দাও। আসমি বলে ওকে, তাহলে ওকে সমস্ত দোষ স্বীকার করতে বলো আর সেগুলো আমি রেকর্ড করব, তারপর ছেড়ে দেব। সেবা কি করবে ভেবে পায় না। আসমি বলে তুমি কি দেখো তো ওর বুকের বাম পাশে একটা কালো তিল আছে কিনা। শিবা সেটা চেক করলে দেখে সত্যি তার বুকের বাম পাশে একটা তিল আছে। তখন শিবা একটু হলেও আসমির কথায় বিশ্বাস করে আর রাজেশকে তার দোষ স্বীকার করতে বলে আর বলে আপনি দোষ স্বীকার করলে আসমি আপনাকে ছেড়ে দেবে আর না হলে মেরে ফেলবে। রাজেশ জানে আমি তো কিছুই করিনি, তাহলে কি স্বীকার করব। শিবা বলে তাহলে আপনার বুকের তিলের ব্যাপারটা আসমি কিভাবে জানলো? এটা শুনে রাজেশ চুপ হয়ে যায় আর টয়লেট যাওয়ার কথা বলে। শিবা এটাই গিয়ে আসমিকে বলে। আসমি জানো শিবা, আমি একদম এতই দুর্বল ছিলাম যে আমি যেখানে বসেছিলাম সেখানে আমাকে টয়লেট করতে হয়েছিল, তাই আমি চাই রাজু সে এখানেই টয়লেট করে। শিবা আসমিকে রিকোয়েস্ট করে, তাই আসমি নিজেই রাজেশকে টয়লেটে নিয়ে গিয়ে তার চেন খুলে দেয়। আর সেই সময় শিবার ফোনে একটা কল আসে। শিবার ফোন উপরে থাকায় সে ছুটতে ছুটতে গিয়ে কল রিসিভ করে আর জানতে পারে ইন্দু কল করেছে। সে একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে যাবে কিন্তু তার কার নষ্ট হয়ে গেছে, তাই শিবার কার নিতে আসছে। শিবা তাকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু ইন্দু কোনো কথা না শুনেই কলটা কেটে দেয়। সেই সময় রাজেশ আসমির হাত ছাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু আসমি আবার রাজেশকে ধরে ফেলে, সে চেয়ারে বেঁধে দেয়। শিবা আসমিকে বলে ইন্দু কল করেছিল, সে কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়ি আসবে কার নিতে, তাড়াতাড়ি আমাদের কিছু একটা করতে হবে। আসমি বলে তুমি তাড়াতাড়ি তোমার বসের কাছে গিয়ে দোষ স্বীকার করতে বলো। শিবা তার বসকে দোষ স্বীকার করতে বলে কিন্তু সে স্বীকার করতে চায় না। শিবা এটা বলে বোঝায় যে বস আসমি ভীষণ রেগে আছে, সে যে কোনো সময় আপনাকে গুলি করে দিতে পারে, তাই প্লিজ আপনি জবানবন্দিটা দিয়ে দেন। আমি ভিডিওটা করি, কথা দিচ্ছি ভিডিওটা আমি আসমিকে দিব না, পরে ডিলিট করে দেব। রাজেশ এবার রাজি হয়ে যায়। শিবা ফোন বের করে ক্যামেরা করতে থাকে। রাজেশ বলতে শুরু করে যে আমি 2016 সালে আসমিকে কিডন্যাপ করি আর তাকে একটি রুমে বন্দি রেখে দিই। আসমি বলে এভাবে নয়, তুমি আমার সাথে যা যা করেছো A to Z খুলে বলো। এসব কথার মাঝে রাজেশ আসমির হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে শিবার মাথায় ধরে। রাজেশ এদিক ওদিক গুলি করার ফলে সমস্ত গুলি খতম হয়ে যায় আর দুজনেই কারেন্টের শক খেয়ে সেখানেই পড়ে যায়। আসমি আবার রাজেশকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে আর জিজ্ঞেস করে বল সে রুমটা কোথায় আছে। শিবা বলে রাজেশের একটা পুরনো ফার্ম হাউস আছে, চলো ওখানে গিয়ে দেখি যদি কোনো ক্লু পাওয়া যায়। এরপর রাজেশ সহ তারা 3 জন মিলে সে ফার্ম হাউসে পৌঁছে যায় আর এদিক ওদিক চেক করার পর ফাইনালি তারা সেই রুমটা পেয়ে যায়। রাজেশ শিবাকে বলে সত্যি আমি জানি না এ কিভাবে এখানে এলো, বিশ্বাস করে শিবা আমি সত্যি কিছু জানি না। শিবা এরপর ভীষণ রেগে যায় আর রাজেশকে গলা টিপে মারতে শুরু করে কিন্তু শিবা রাজেশকে ছেড়ে দেয় আর আসমিকে বলে তুমি এই শয়তানটাকে মেরে ফেলো। আর ব্যাস আসমি গুলি করে রাজেশকে সেখানে মেরে ফেলে। এরপর দুজনেই বাড়িতে চলে আসে। আসমি শিবাকে বলে আমি কি রাজেশকে মেরে ঠিক করলাম? শিবা বলে হ্যাঁ অবশ্যই তুমি ঠিক করেছো, সরি আমি তখন তোমার কথা বিশ্বাস করিনি। সে তোমার সাথে জানোয়ারের মতো ব্যবহার করেছে, নিচে খাবার ফেলে দিয়ে তোমাকে খেতে বলেছে। এটা শুনে আসমি বলে নিচে খাবার ফেলে দিয়ে খাওয়ানোর ব্যাপারটা তো আমি তোমাকে বলিনি, তুমি কিভাবে জানলে? শিবা বলে রাজেশ আমাকে বলেছে। আসমি বলে আমি তো ওকে এরকম কিছু বলতে শুনিনি। তখন শিবা কি বলবে বুঝতে না পারায় টেবিলে রাখা পিস্তলটা নিতে যায় আর দুজনের হাতাহাতিতে পিস্তলটা নিচে পড়ে যায় আর দুজনের মধ্যে ফাইট শুরু হয়। শিবা আসমিকে গলা টিপে ধরে। আসমি হাতের কাছে একটা চাকু পেয়ে সেটা দিয়ে শিবার পেটে ঢুকিয়ে দেয়। শিবা আসমিকে একটা জোরে ঘুষি মারে আর আসমি বেহুশ হয়ে যায়। পরের সিনে দেখি শিবা আসমিকে চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছে আর এবার শিবা আসমিকে আসল ঘটনাটা বলতে শুরু করে। কলেজে থাকাকালীন শিবা আসমিকে অনেক ভালোবাসতো, এমনকি তাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু আসমি তাকে পাত্তা দিত না। এর আগেই শিবা আসমিকে কিডন্যাপ করে তার সাথে বারবার শারীরিক সম্পর্ক করে আর তার উপর যেন সন্দেহ না আসে এই কারণেই সে তার বসের পারফিউম লাগিয়ে তার মতো হুবাহু অ্যাক্টিং করে আসমির কাছে যেত, যাতে করে আসমির সন্দেহ পুরোটাই রাজেশের দিকে চলে যায়। আর টানা 4 বছর আসমির সাথে সম্পর্ক করার পর
শিবা বোর হতে শুরু করে, কারণ সে সব সময় তাকে রেপ করতো। আসমি নিজের ইচ্ছায় কিছুই করতে দিত না, তাই সে ভাবে আসমির শরীরের সাথে সাথে তার মনটাও জয় করতে হবে। এই কারণে আসমির মা বাবাকে হত্যা করে। এরপর শিবা আসমিকে ছেড়ে দেয় আর তার প্ল্যান মতোই সব হতে থাকে। কিন্তু এরপরও আসমি স্বাভাবিক হতে পারছিল না, তাই শিবা ভাবে আসমি যদি তার বদলা নিতে পারে তাহলে হয়তো স্বাভাবিক হয়ে যাবে। তখনই তার বসকে তার বাড়িতে নিয়ে আসে, আর তারপরে ঘটনাগুলো তো সবকিছুই আমরা জানলাম। এইসব বলতে বলতে শিবা বেহোশ হয়ে যায়, আর আসমি তার বাঁধনগুলো খুলে ফেলে এবং শিবাকে সে ঘরের মধ্যে বন্দি করে দেয়। শিবার জ্ঞান ফিরলে সে দেখে তার পায়েও সে ইলেকট্রিক ডিভাইসটা বাঁধা রয়েছে। সেও আসমির মতো সেটা খোলার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। আর সেও রুম থেকে বেরোনোর চেষ্টা করলে শখে মেঝেতে পড়ে যায়। আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। ওয়েট, আমার কিছু বক্তব্যগুলো শুনে যান। আমি এতদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার পার্সোনাল কিছু রিজন ছিল, আর পরবর্তীতেও আমার এক্সামের কারণে হয়তো ভিডিওতে একটু লেট হতে পারে। তো প্লিজ এমনভাবে সাপোর্ট করে এসছেন, আশা করছি সেভাবে সাপোর্ট করবেন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর যেহেতু টানা আমার ভিডিও দেওয়া হয়নি, তো জানি ভিউটা একটু ডাউন চলবে, কিন্তু আপনাদের সাপোর্ট থাকলে, আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে হয়তো বা গ্রো করতে পারে। তো প্লিজ আপনাদের ফ্রেন্ড সার্কেল বা আপনাদের ফ্যামিলি যারা মুভি এক্সপ্লেন দেখতে ভালোবাসে তাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যাতে ভিউটা একটু বাড়তে থাকে। আর দেখেন আপনারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন নাকি, যদি না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিওটা একটু লাইক করে দেবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।